পৃথিবীর প্রায় সব গল্পেরই শুরু এবং শেষ আছে, কিন্তু টিম আন্ডারকভার আজ যে গল্পটি বলবে তার শুরু আছে ঠিকই, কিন্তু কোনো শেষ নেই, যার পরতে পরতে আছে আদিম যৌনতা, দাসত্ব আর প্রতারণার নির্মমতা। এখানে আমরা তো ইজ্জত দেখায় পয়সাটা নিই, ইজ্জত ছাড়া তো আমি পয়সাটা নিচ্ছি না। আমি কি 50,000 টাকার মতো পাবো? আরে না, মাথা খারাপ। তাহলে কত? পুলিশ পার করেছেন 10টা। ইয়াবা বলেন, মাদক বলেন, যা কিছু বলেন, সবকিছুর পেছনে পুলিশ। আমার জীবন থাকতে আমি বাইকে নষ্ট হইতে দেব না। আমি নষ্ট হয়েছি ঠিক আছে। ও কতজনই তো স্বপ্ন দেখায়, সবাই কি স্বপ্ন পালন করে? ট্রেইলার দেখে উঠে পড়বেন না, এ তো সবে শুরু মাত্র। পুরোটা সময় জুড়ে অনুসন্ধানী চোখে টিম আন্ডারকভার আপনাদেরকে দেখাবে যৌনপল্লীর অতল অন্ধকারের কীট পতঙ্গদের। জানাবো, শোনাবো এবং দেখাবো নারী পাচার সিন্ডিকেটের গোপন রহস্য। সেই সঙ্গে বোনাস হিসেবে থাকবে ভরপুর ভরপুর বিনোদন। কি বিনোদন পাচ্ছেন? নিশ্চয়ই পাচ্ছেন, কারণ না পাওয়ার মতো বেরসিকরা টিম আন্ডারকভারের দর্শক নন। আপাতত এটুকুই থাক, বাকি বিনোদন পরে। এবার অনুসন্ধানী চোখে চোখ রেখে পথ হাঁটুন টিম আন্ডারকভারের সাথে। পাখির চোখে যে এলাকাটি দেখছেন সেটি ফরিদপুরের যৌনপল্লী, যেখানে খাতা কলমে 1500 জন যৌনকর্মী ও 120 জন সর্দার আছেন। আমাদের অনুসন্ধান লক্ষ্য তিনটি: 1. যৌনপল্লীর অন্ধকার জীবনে অনুসন্ধানী আলো ফেলা, 2. আপাত বৈধ যৌন ব্যবসার আড়ালে নারী পাচার চক্রের সন্ধান, আর 3. রক্ষক কিভাবে ভক্ষক অর্থাৎ স্থানীয় পুলিশ প্রশাসনের বিতর্কিত ভূমিকা তুলে ধরা। প্রথম লক্ষ্য পূরণে ছদ্মবেশ ধারণ। স্থানীয় এক অটোরিকশা চালকের সাথী হয়ে স্পটে পৌঁছানো, 52 বাজার 53 অলিগলির যৌনপল্লীতে ঘুরতে ঘুরতে একটি মেয়েকে টার্গেট করা হল। উদ্দেশ্য তার সাথে আলাপ জমানো, মাধ্যম অটোরিকশা চালক। $1,000 বিনিময়ে তার সাথে 1.5 ঘন্টা সময় কাটানোর চুক্তি হল। অল্প সময়ে অনেক তথ্য নিতে হবে, তাই প্রথমেই তার অতীত জানতে চাওয়া, একটু আধটু ভাব জমানোর চেষ্টা, কিন্তু চেষ্টা অসফল। তবে শেষ দিকে অর্থাৎ 1.5 ঘন্টার শেষ 15 মিনিটে মেয়েটির মুখে কথা ফোটে। পুরোটা না হলেও কিছুটা জানা যায় কিভাবে তিনি এই পথে এলেন আর আটকে গেলেন। দালালদের করে তুমি এখানে আসছো? কত টাকা বিক্রি করছে দালাল এটা জানো? আরে বাবা আমি জানি না। এরপরে এই পেশাটা কিভাবে আসলো? আরে বাবা বিক্রি করে দিচ্ছি কিনা? যখন বিক্রি করছে তখন কি তুমি জানতা যে তোমার বিক্রি করে দিচ্ছে? না, কিভাবে জানলা যে আমার শেষে জানছি 3-4 মাস আগে। 3-4 মাস কি করছে ওনারা? ওরা এই কাজ করছে, ওনারা কি করবে আর? এই গল্প নূপুরের একার নয়, তার মতো সারা দেশের যৌনপল্লীর অন্ধকারের বাসিন্দাদের অনেকেরই একই গল্প। তোমার বয়স কত? আমার বয়স 20 বছর চলতেছে। কতদিন ধরে এখানে? 6-7 বছর তবে। আচ্ছা, 13 বছর থেকে এই জায়গায় কিভাবে আসলে? আমার একটু কাহিনীটা বলতো। ও হরে, এক কথা বারবার রিপ্লাই তোমার ভালো লাগে না? আমি একবার বলছি না? 13 বছর এই জায়গাটা চিনলেন কিভাবে? আমি বললাম না অন্য কোনো কথা বলো, এসব কথা বলো না। তাই অনুসন্ধানী মনের খোরাক জোগাতে এই গল্পের আরেকটু ভেতরে যাবার চেষ্টা, যার প্রথম ধাপ হিসেবে স্থানীয় এক সোর্স মারফত যোগাযোগ এই পল্লীর সর্দারনির সঙ্গে। তাকে মুগ্ধ করতে বেশ বড়লোকি ভাবভঙ্গি ছদ্মবেশী টিম আন্ডারকভারের, আর তাতেই মুগ্ধ হয়ে আমাদের রাত্রিযাপন আনন্দময় করতে নানা আয়োজনে ব্যস্ত তিনি। কিছুক্ষণ পরপর বাজতে শুরু করলো বাংলা, হিন্দি, উর্দু আর কাওয়ালি গান।
কিন্তু আমাদের আসল উদ্দেশ্য যে বিনোদন নেয়া নয়, দর্শকদের অনুসন্ধানী বিনোদন দেয়া। তাই আড্ডার ফাঁকে স্বপ্নার জীবনী জানার চেষ্টা। একদিন কি হয়েছে না আসার কাহিনী, আমি হলো মানে একটা লোক খুব আমার কাছের ভালোবাসার একটা লোক ছিল। আর তুমি কত টাকা বেতনে চাকরি করো? আমি তো কি এই বেতনে পোষায় না, তোমার বাড়ি যাবো কেন? তবে তো কি এই বেতনে কাজ করে পোষায় না, আমার কাছে ভালো একটা কাজ আছে, যাবা তুমি? আমি তো কি করি, কি কাজ আমি আগে দেখবো, তারপর তুমি যাবো। তার কি কম্পিটিশনটার ভিতরে মহিলা আমার নিয়ে গেলো। কোন জায়গায় এইটা? এই জায়গাতেই। তখন আপনার বয়স কত? এই সময় আমি মনে করেন যে বয়স কম না। আলাপে আলাপে স্বপ্না তার আয় রোজগার সম্পর্কেও কিছুটা ধারণা দিলেন, পাশাপাশি জানালেন ভাগ বাটোয়ারার বিষয়গুলো। সাংবাদিকতা বেশি করলে পরে আবার ধরা খেয়ে যায়, এই ভয়ে আবারও খদ্দেরের চরিত্রে ফিরে আসা। তখন শুরু হয় মূল বিনোদন। চিত্রনায়িকা মৌসুমী নয়, ফরিদপুর যৌনপল্লীর মৌসুমী নেচে গিয়ে মুগ্ধ করতে থাকে খদ্দের রূপী টিম আন্ডারকভারকে। শুধু কথায় যেমন চিড়ে ভেজে না, ঠিক তেমনি মাদক ছাড়া আসর জমে না যৌনপল্লীতে। এই সূত্র মেনেই যৌনপল্লীতে আসর জমাতে এবং নাচ গান করাতে কিভাবে মাদকের হাট বসে তার অনুসন্ধানে গল্প বলবে। স্বপ্নার প্রধান হাতিয়ার আরমানের কাঁধেই পড়ে মাদক সরবরাহের দায় দায়িত্ব। অবশ্য টাকাটা আমাদের পকেট থেকেই দিতে হয়। ও আর পুলিশের দেওয়া লাগবে 120 টাকা। পুলিশের দেওয়া লাগবে 1500 তো নাই। হ্যাঁ 600 টাকা আছে না গেছে, 600 দিয়ে দাও। ওরকম বের করে দিতে পুলিশ আবার ধরে না? না না না, বের করে দিতে। আরে সমস্যা না। কিছুক্ষণ পর আসর প্রস্তুত। আগে চোখের খিদে মেটান। এবার অনুসন্ধানের ক্ষুধা মেটাতে আসরের ফাঁকে আরমানের সাথে আলাপ জমানো। এই মাদকের যোগানদাতা কারা? ও যদি ওদের নিয়ে এই জায়গায় ক্রস করতে যায় বা আমি ক্রস করতে যাই, আমাকে ধরে ভালো, সেই ক্ষেত্রে পরিচিতটা পুলিশ পেয়ে গেছি। তো ওই পুলিশটা দিয়ে পারপাস করেছি আমরা ফ্রি বেলায় গেছি। পুলিশ পার করেছি 10টা 2-1 টাকাটা ফালাই দেওয়া। পুলিশ বুঝে নাই যে আপনি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, পুলিশ তো জানি আমি সেটা 10 পিস নিয়ে জানি পেনশন কাছে ছাড়ি। অবাক কাণ্ড, আলাপে জানা যায় এই মাল নাকি আনা হয়েছে পুলিশের কাছ থেকে। এখানে কি পুলিশে ব্যবসা করে? দারোগার স্থান ওই 10টা সাইন দারোগার পুলিশে থানার টাকা। পুলিশ মাদক সরবরাহকারী এই তথ্যকে সত্য প্রমাণের ব্রত নিয়ে আরো কিছুক্ষণ আড্ডাবাজি চালিয়ে যাওয়া। মৌসুমীর নাচ আর আরমানের ইয়াবা আড্ডা শেষে এবার পুলিশের পিছু নেয়া। দেখা গেল টাকা তোলার জন্য একজন পুলিশ সদস্য পায়তারা করছে। তার একটু দূরেই আরেকজন মদের দোকানদারের সাথে খোশ গল্পে মেতে উঠেছে। ওই এক ব্যাপারে না, ওই যারা তামুক বেছে না সেই 50 টাকা। হ্যাঁ, যারা যারা বেছে তাদের আমার রাত 10টার পর। অনিয়মে যেখানে নিয়ম, সেখানে দেদারসে বিক্রি হচ্ছে যৌন উদ্দীপক ঔষধ। কিছুটা বাড়তি সুখের আশায় টাকা দিয়ে গুরুতর অসুখ কিনছেন কাস্টমাররা। পুলিশের কিছু অসাধু কর্মকর্তার প্রত্যক্ষ মদদে কিভাবে যৌন পল্লীতে মাদকের রমরমা ব্যবসা হয় তার আরো কিছু রগরগের ছবি আছে আমাদের হাতে। তবে সেগুলো দেখানোর আগে আপনাদেরকে দেখাবো কিভাবে নারীরা বিক্রি হয় এই সমস্ত যৌন পল্লীতে। পরিসংখ্যান অনুসন্ধান বলছে সাধারণত 3 ভাবে মেয়েরা যৌনপল্লীতে এসে পৌঁছায়। 1, প্রেমে প্রতারিত হয়ে, 2, অপহরণের পর বিক্রি হয়ে, আর 3, উত্তরাধিকার সূত্রে। টিম আন্ডারকভার নারী সাপ্লাইয়ের দ্বিতীয় ধাপটি বেছে নিল। তার মানে এই নয় যে আমরা কাউকে অপহরণ করেছি। সে যাই হোক, ফরিদপুরে যৌনপল্লীতে একটি মেয়েকে বিক্রির জন্য আমরা ফোন করি সর্দারনী স্বপ্নার কাছে। শুনুন সেই ফোন আলাপ। আপনাকে একটা খুব দরকারে ফোন দিছি।
সব সময় তো আর সব বলা যায় না, কিছু কথা আছে যেগুলো কিনা খুব আড়ালে বলতে হয়। আচ্ছা বলেন, আমার কোনো সমস্যা নেই, বলেন। আচ্ছা, আমার সাথে আমি একটু বলি কথাটা, আবার আমাদের কারোর সাথে শেয়ার করেন না, কেমন? হ্যাঁ ঘটনা হচ্ছে কি, আমার সাথে একটা মেয়ের সাথে খুব সম্পর্ক ছিল, তো ওই মেয়েটা আবার আমার কাছে ফিরে আসতে চাচ্ছে। জানি যে ও আবার আমার সাথে ছলনা খেলা খেলবে, তো আমি চাইতেছি যে ওরে কোনো মতে আপনাদের এখানে আনা যায় কিনা। বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে গিয়ে আপনার শরীয়তপুর। দাঁড়ে হয়ে রে ভাই, হ্যাঁ, দাঁড়ে হয়ে যায়। ফোন পেয়ে প্রথমে বেজায় খুশি স্বপ্ন। তো ঘটনা হচ্ছে কি, ওর বয়সও মনে করেন খুবই কম, এই ধরেন 20 পড়ছে। হুম, তো বিষ করলে সমস্যা নাই, রাখা যাইতে, কিন্তু আর একটা জন্ম নিবন্ধনে লাগবে। হুম, আর মনে করেন যে নিজস্ব স্টেটমেন্ট ভালো থাকতে হবে, মানে কথাবার্তি ভালো থাকতে হবে যে আমি থাকবো, সহিতাই আইছি। না প্রথম প্রথম তো একটু মনে করেন জোর জবরদস্তি আপনাদের সাথে করতেই পারে, কিন্তু পরে ওটা আপনারা মেকআপ করে নিতে পারবেন না। কিন্তু আলাপচারিতা একটু চালানোর পর যখন স্বপ্না জানতে পারলো যে মেয়েটি পাশের জেলায়, তখন কথা এগুতে রাজি হলো না, থেমে যায় দেন দরবার। আপনি যাকে কল দিচ্ছেন সে তো একজন বিরাট ইম্পর্টেন্ট লোক, উনি একটু হ্যালো আপা, আচ্ছা শোনেন, আপনি আমার বড় বোনের মতন, আপনার সাথে তো আর দামাদামি করা যাবে না, বা এগুলি তো আমার ইও না। তো আমি মেয়েটার ছবি আপনার কাছে পাঠাই দিই, আপনার কোনো যদি ফেসবুক আইডি থাকে তাহলে এখনই আমি দিয়ে দিই। আরে এত দারুণ মেয়ে আমরা রাই না ভাই, আচ্ছা, তাহলে আপনার আইডি নেমটা আমাকে একটু বলেন। এত দারুণ মেয়ে আমরা রাই না, আমরা মেয়েরাই জয়সুর, বরিশাল, বগুড়াও দিকে। এই মেয়ের ব্যাপারে আলাপ থেমে গেলেও অন্য যে কোনো মেয়েকে এখানে বিক্রি করা সম্ভব, যার জন্য শুধু তাকে এই এলাকায় আনলেই চলবে, বাকিরা তারাই ব্যবস্থা করে ফেলবে। আনুমানিক একটা ধারণা দেন তো আমাকে, কত টাকা আমি পেতে পারি স্বপ্নাপা? আপনি আসলে আপনার সাথে কথা হবে না, আপনি কি আগে মেয়ে আনবেন নাকি? তাহলে আমি কি আনুমানিক আপনাকে একটা ধারণা দিই, আমি কি 50,000 টাকার মতো পাবো? আরে না, মাথা খারাপ। তাহলে কত? আরো কম, আরো কম। আসলে কথা বলবো। কত? 30? আচ্ছা দাঁড়ান, 30। তাহলে আমার মাইক্রো ভাড়া করতে হবে, বুঝলেন? আসেন, আসলে কথা বলবো। ফরিদপুরের এই যৌন পল্লীতে শুধু প্রাপ্তবয়স্ক নারীরাই নয়, বিকৃত যৌনাচারের জন্য ব্যবহৃত হয় অপ্রাপ্তবয়স্ক কিশোরীরা। আর যারা বাধ্য হয় না এই সমস্ত কাজে, তাদের ভাগ্যে জোটে নির্মম নির্যাতন। বিরতির ক্ষণিক বিরহ শেষে বলবো সেসব ভাগ্যাহত নারীদের গল্প। দেহ শেষে বাসন্ধানী প্রথম পদক্ষেপ হিসেবে আমরা আপনাদেরকে নিয়ে যাব ফরিদপুরের আরেক যৌনপল্লী সিএনবি ঘাটে, যেখানে আপনারা দেখবেন একই গল্পের ভিন্ন ভিন্ন চরিত্র। তল্লাশি দেখে ভড়কে যাবেন না, এটাই সিএনবি যৌনপল্লীতে প্রবেশের নিয়ম। তবে এটাকে যারা নিরাপত্তা তল্লাশি ভাবছেন তারাও আবার ঠিক ভাবছেন না, এটা ধান্দা তল্লাশি। ভালো আছেন? তল্লাশি আর টাকার বিনিময়ের পর খাতা কলমে 600 যৌনকর্মী নিয়ে গড়ে ওঠা পল্লীতে প্রবেশের সুযোগ মিলে। এই যে রাতে ডিউটি দেন, দেন কিন্তু কষ্ট অনেক, রাত জায়গা টাকা পয়সা কিরকম হয়? হ্যাঁ, চা খাওয়ার টাকা হয় না। সেখানে আমাদের আলাপ হয় পায়েল নামে একজনের সাথে, মাত্র 12 বছর বয়সে, যাকে এখানে বিক্রি করা হয়েছিল। গত প্রায় 10 বছর ধরে প্রতিদিন সে হাত বদলাচ্ছে হাতে হাতে। কত বছর বয়সে যেন বললেন আপনি এখানে পেশায়? 12 বছর। 12 বছর। এখন বয়স চলতেছে কত? 22-23 হবে মনে হয় না, এরকম তো হবে, তারও বেশি হইতো। কথা আর একটু চালাতেই জানা যায় টাকার বিনিময়ে এই যৌনপল্লীতে শিশুকে কিশোরী আর কিশোরীদের যুবতী বানানো হয়। ভোটার হইছেন? হ্যাঁ, ভোটার তো এখানে ছোট থেকে মানে আসলেই করতে হবে।
হ্যাঁ ভোটার তো ইসছি বললাম না। আর কি 12 বছরের সময় আপনি ভোটার হয়ে গেছেন? হ্যাঁ এখানকার ভোটার। 12 বছরের সময় আপনি ভোটার হয়ে গেছেন? মানে এখানে আসছি তার মানে 1-1.5 বছর পরে আমার ভোটার করছে। তখন বয়স কম ছিল, বয়স বেশি দিয়ে করাইছে। লাইসেন্স এখানে একটা সরকারি লাইসেন্স আছে, ওইখানেও বয়স বেশি দিতে হবে বয়স। আবার শুনেন, আপনার বয়স তো 12 দেখলে বলা যায়, ওটা 18 কেন করব? আরে টাকা দিলে সবই করা যায়, বুঝছেন? মানে সে জানে যে হ্যাঁ টাকা খায় আপনার হ্যাঁ, এখানে মনে করেন সবই চলতেছে, টাকার উপরে সব চলে এইসব জায়গায়। পায়েলের গল্প শুনে একটু ঘোরাঘুরি করতেই শাপলা মহিলা সংস্থার একজন কাউন্সিলরের সাথে দেখা হয়, যারা মূলত এই যৌন পল্লীর নারীদের নিয়ে কাজ করে। সেই কাউন্সিলরের সাথে আলাপে বেরিয়ে আসে চাঞ্চল্যকর আরো অনেক তথ্য। কেউ আবার দালালের প্রতারণার শিকার হয়ে এখানে আসে, কেউ হচ্ছে নিজের আত্মীয় স্বজন, আপনজন, স্বামী, ভালোবাসার ফাঁদে ফেলে এখানে বিক্রি করে দেয়। তাদের জীবন কাহিনী করুন, অনেক করুন। এই আমার দেহ বিক্রি করে আমার সন্তান বিদেশ দেন লাগে, কি জীবন কাহিনী শুনে তাহলে শুনে লাভ কি? দালালরা তো ধরার ছর বাইরে থাকে, ওরা ধরার ছর মধ্যে থাকলে তো তাহলে ওদের ধরাই যায়। কথায় বলে প্রেমে আর খাদে কোনো তফাৎ নেই, মানুষ হঠাৎ করেই পড়ে যায়। ঠিক তেমনি সমাজের অন্ধ অলিগলির এসব বাসিন্দাদের জীবনেও প্রেম আসে, তারাও স্বপ্ন দেখে ভালোবেসে ঘর বাঁধার। শুটিং এর একটা প্রোগ্রাম করতেছে, তাই না? যেতে ওই যে ফারিস সাবজেক্ট আছে। অনুসন্ধানের স্বার্থে প্রতিনিয়তই বেশ বদলাতে হয় টিম আন্ডারকভারকে। এবার আমাদের পরিচয় সিনেমার ডিরেক্টর। নিষিদ্ধ পল্লী নিয়ে কাজ করতে এসেছি, তাই ভাবভঙ্গি ও ডিরেক্টর মার্কা। টেলিফিল্মের মধ্যে আর কি আমাদের নায়িকা হচ্ছে মোমো আর মোশাররফ করিম। সিনেমার জন্য চরিত্র খুঁজছি এমন অজুহাতে একজনের সাথে আলাপ, নাম তার বিপ্লব, পেশায় ট্রাক ড্রাইভার। নিয়মিত এই পল্লীতে আসা যাওয়া করতে করতে পরীর সাথে তার সখ্যতা, তারপর প্রেম। বিপ্লবের গল্প বেশ মনে ধরে আমাদের, তাই তাকে সাথে নিয়ে আমরা যাই পরীর কাছে। এরপর দুজনকে এক ফ্রেমে বসিয়ে তাদের নতুন জীবনে ফিরে আসার কথা শুনতে থাকলাম আমরা। আপনারাও শুনুন, ভালো লাগবে, জাগবে আশা। মানে কত বছর বয়সে এখানে বিক্রি হয়েছে? বয়স কত হবে? কমপ্লিট ভাই? সব ওকে? মাদক সেবন করছে। কি কি ধরনের মাদক সেবন করছে? সব নেশাই করছি, খালি হিরোইনটা বাদে, রাতা বাদে। হ্যাঁ, একটা বাজেটটা জিনিস ছিল, সেটা হলো প্রধান হলো আমার ওটা কাটানো, সেটা হলো অলরেডি মনে করেন প্রায় সাকসেস। আর আমি আশা করবো যে আমাদের ঘরে যদি এরকম কেউ আসুক, আমি খারাপ মেয়ে বা ছেলে যাই হোক খারাপ বানাবো না, ভালো কিছু বানাবো। শুধু আশা নয়, এই পল্লীতে প্রেমের নামে নিরাশা আর প্রতারণার গল্প আছে অনেক। এখানে কোনো বোন বলার ভাই বলার কোনো অধিকার নাই। আপনি আমার কিসে যে কোনো দিকের আমার বোন বলছেন? আমিও মানুষ, আপনিও মানুষ ভাইয়া। এখানে আমরা তো ইজ্জত দেখায় পয়সাটা নিই, ইজ্জত ছাড়া তো আমি পয়সাটা নিচ্ছি না। বিপ্লব আর পরীর সাথে কথা বলার পর নদী নামের আরেকজনের সাথে কথা হয়, যার গল্প পাষাণেরও মনকে গলাবে। 1 মিনিট, একটা কথা বলতে দেন। যখন রাস্তাঘাটে ঘুরি তখন কেউ কিছুক্ষণ তো হাতে না, কষ্ট পেরিবিতি হইয়া রাষ্ট্রের নষ্ট হইতে যায়। সেই বিনিময়ে আমি নিজের ইচ্ছে পাড়া দিচ্ছি। আমার ছোট একটা ভাই আছে, সবার বড় আমি, নিজে শিকার হয়ে আমি পাড়া দিচ্ছি। এখানে আমাকে কেউ জোর করেও রাখে নাই, কষ্টের ঠেলায় এই জায়গায় আমি নাম দিচ্ছি। আমার জীবন থাকতে আমি বাইকে নষ্ট হইতে দেবো না। আমি নষ্ট হয়েছি ঠিক আছে, এই যে সুন্দরভাবে বাঁচার যে একটা স্বপ্ন মানুষের, এই স্বপ্নটাকে আপনি দেখেন না? না, কেন? আমি দেখতে চাই না তো। নদীর গল্প শুনতে শুনতে হঠাৎই সোর্স মারফত খবর আসে পল্লীতে একটা মানববন্ধন হচ্ছে। তাই নিয়ে বেশ হট্টগোল। দৌড়ে সেখানে পৌঁছে জানা গেল সমাজের কাছে পিতৃত্বের দাবিতে এই মানববন্ধন। একবার ভাবুন তো, আপনার আমার ক্ষেত্রে এমনটা হলে আমাদের মনোভাব কেমন হতো? এছাড়া আমার ছেলে সন্তানের দাবি আছে, আমি কি করে খাবো? এই যে আজকে সব যতগুলো বোনেরা আছে সব আমরা ওর জন্য সেখানে দাঁড়াইছি। ওরা স্কুলে গেলে বাপের নাম তাই দিতে পারি না, খারাপ লাগে নিজের কাছে, নিজের সন্তানের পিতৃ পরিচয় দিতে পারে না। এবার অনুসন্ধানের একেবারে শেষ ধাপে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে কিশোরীদেরকে বাধ্য করা হচ্ছে বিকৃত যৌনাচারে, আর তাদেরকে পাচারের জন্য আটকে রাখা হচ্ছে কোথায়, কিভাবে এবং কারা সেগুলো করছে। অনুসন্ধানের স্বার্থে আবারও নিয়ে যাব স্বপ্নার জলসাঘরে,
যেখানে আগের মতোই ভিন্ন কাস্টমারদের মনোরঞ্জনে চলছে উদ্দাম নৃত্য আর মাদকের মৎসব। মৎসবে মজে গেলে তো আর চলবে না, তাই ফোনে স্বপ্নাকে অল্প বয়সী একটি মেয়ের অর্ডার দেওয়া হলো। খাওয়া দাওয়া বলতে ওই যে বাইরে থেকে আনেন না চাম্পা, এই চাম্পা চলবে। আর তারপর একটু অল্প বয়সের ভাই যেভাবে হোক ম্যানেজ করে দেন ভাই, বেরাদার যাবো আপনার সাথে, কোনো সমস্যা নাই। আর অল্প বয়সের কিছু আছে নাকি? আপনি আমার যা দেন ভাই, ওই যে ওই দিনকে মুন্না আমার কি দিল, অল্প বয়স বলছি দিছে, বেশি আমি তো জানি না। সেই অর্ডার ফলো করে 15 বছর বয়সী একটি মেয়ে আনা হলো। দেখুন এই বয়সে তাকে কোন পথে নামতে হয়েছে। আর তার যে শারীরিক কাঠামো দেখছেন সেটাও কিন্তু স্বাভাবিক নয়, বিশেষ ধরনের ওষুধ খাইয়ে তৈরি করা। অনুসন্ধানের স্বার্থে কিশোরীকে মাত্র 1500 টাকায় ভাড়া নেই আমরা। তার জীবনের গল্প যে কারো চোখে জল আনবে। গার্মেন্টস থেকে এখানে কিভাবে আসলে? দালাল হাতে পড়ছিলাম। তোমার বয়স এখন কত চলতেছে? না বলো বলো। বেশি দিন না। কত? 15। হ্যাঁ? দাদার বয়সে আছে, নানার বয়সে আছে, আমার নিতে শরম করে। এই লোকজন ধরে না দেখে আমার জানো আমরা বিক্রি করে দিতে চাই, এই স্বপ্ন মুক্তি তো চাই। একটা ছেলে পাইতাম, সত্যি হাতটা ধরে ছেলে গেলাম। আর 2 মাস থাকবে, থাকার পরে আমার মামার বাড়ি যাবো। মামার বাড়ি ওই জায়গায়, মামার বাড়ি তো নাও যায় একটা শ্মশান ঘাট। আচ্ছা তুমি মাঝে মাঝে স্বপ্ন এসে ধরা দেয় সমাজের অন্ধ অলিগলির বাসিন্দাদের জীবনে, কিন্তু মুহূর্তেই প্রতারক হয়ে আবার সেগুলো মিলিয়ে যায় পদ্মার ঘোলা জলে। আবার কখনো দুঃস্বপ্ন হয়ে ঘুরপাক খায় তার ভাঙা কুটিরে। কারণ এই গল্পের কোনো শেষ নেই। কতজনই তো স্বপ্ন দেখায়, সবাই কি স্বপ্ন পাল্লে পড়ে? আমাদের ইয়াটা কি মানে স্বপ্নটা মনে করেন ঘুমাইছি, ঘুমের মাঝে স্বপ্নটা দেখছি, ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, এইটাই আমাদের জীবন। আমরা যখন একা একা থাকি, রাত্রিবেলা একা থাকলে অনেক কিছু মনে হয়। সারাদিন হয়তো সবার সাথে কথা বলি, অনেক কিছু মনে হয় না, কিন্তু রাত্রিবেলা যখন একা একা থাকি অনেক কিছু অনেক খারাপ লাগে। ভয় লাগে না যে মারা যাবো এক সময়? ভয় বলে লাগে না, ভয় সব সময় অল টাইম মনের ভিতরে কাজ করে। হঠাৎ করে মারা গেলাম, এখন এই জায়গায় মারা গেলে আমাদের তো মাটি হবে না, কেন? শ্মশানে নিয়ে যায়, যে কাপড়ে মারা যাবো এই কাপড়ে নিয়ে যায় গাড়িতে আসবে। হ্যাঁ, খবর দেন না, গোসলও করাবে না, কষ্ট থাকে। শুরুতেই বলেছিলাম এমন একটি গল্প বলবো যা আসলেই শেষ নেই। যে গল্প বলছিলাম তার আসলেই কোনো শেষ নেই। যেখানে কর্তৃপক্ষ অসহায়, পুলিশ ফাজালোটায় ব্যস্ত, আর সব ক্ষমতার অধিকারী সর্দাররা, সেখানে পরি আর কুসুমদের নতুন জীবনের স্বপ্ন দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। অনেক চেষ্টা করছি ভাই, অনেক চেষ্টা করছি ভালো পরিবেশ থাকার জন্য, ভালো আর অনেক চেষ্টা করছি। দর্শক স্বাগত টিম আন্ডারকভার লাইভে। নারী হয়ে আসলে কেউ জন্মায় না, তারা প্রত্যেকেই নারী হয়ে ওঠে। আর যখন সে নারী হয়ে ওঠে তখন তার চারদিকে ভ্রমণের মতো প্রেমিক আসে প্রতারক। তার হাত ধরে সে স্বপ্ন দেখে, অনেক সময় স্বপ্ন থেকে তারা প্রতারিত হয়, তাদের জায়গা হয় নিষিদ্ধ পল্লীতে, সমাজের একেবারে অন্ধকারে। টিম আন্ডারকভার সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করেছে নিষিদ্ধ পল্লীর অন্ধকারে মানুষগুলোকে কিভাবে সেখানে অসহায়ভাবে সেখানে নির্যাতন করা হয়, তারা কিভাবে সেখানে মানবিত জীবনযাপন করে। সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আন্ডারকভার লাইভে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, এবং তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, তিনি রয়েছেন মিন্টো রোডে তার বাসায়। আমরা আসলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে, দেখাবো আসলে এই সমস্ত বিষয়ে সরকারের কি করণীয় রয়েছে, কি করণীয় রয়েছে মানবাধিকার কমিশনের। শুরুতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সাথে কথা বলতে চাই। আসলে স্যার, আমরা সেখানে গিয়েছি এবং সেখানে আমরা আত্মগোপন করে প্রায় সেখানে 20 দিন ছিলাম। আমরা দেখেছি আসলে অনেকে সেখানে ইচ্ছাকৃতভাবে এসেছে, কিন্তু অনেকে সেখানে এসেছে প্রতারিত হয়ে, প্রেমের ফাঁদে পড়ে, এবং ট্রাফিকিং এর মধ্যে তারা সেখানে এসে জায়গা করে নিয়েছে। একজন মানুষ তার সেখানে আসলে সিরিয়াল নাম্বারে তার নামকরণ করা হচ্ছে, তার নামটি আসলে কেউ জানছে না, এবং তার সন্তান যেখানে হচ্ছে তারা কিন্তু খুবই মানবিত জীবনযাপন করছে, পিতৃত্বের পরিচয় তারা সেখানে পাচ্ছে না। মানবাধিকার আসলে কি বলে এই বাস্তবতায়? না, আপনি যে বর্ণনাটা দিলেন এটা অত্যন্ত দুঃখজনক একটা বর্ণনা, এবং বাস্তবতা হচ্ছে এটা আমাদের দেশে ঘটছে।
এবং তার প্রত্যক্ষ সাক্ষী বা দর্শী আপনারাই। তো এই যে এটা মানুষকে প্রলোভন দেখিয়ে, মানুষকে মানে প্রতারণার মাধ্যমে মানুষকে নিয়ে আটকিয়ে রেখে, বিশেষ করে মেয়েদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে আটকিয়ে রেখে তাদের উপর যে দৈহিক নির্যাতন করা হচ্ছে, তাদের উপরে যে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে, তাদেরকে সমাজে ঘৃণিত মানুষ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এই যে তাদের অধিকারগুলো থেকে তাদেরকে যে বঞ্চিত করা হচ্ছে, এগুলো মানবাধিকারের চরম লঙ্ঘন। কোনো মানুষকে আটকিয়ে রাখা যাবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মানুষগুলোকে শুধু দেশের ভিতরে আটকিয়ে রেখে তারা ক্ষান্ত হয়নি, এই প্রতারকরা এরা দেশের বাইরেও তাদেরকে পাচার করে দিচ্ছে। আপনার কথা দিলে জানতে পারলাম। তো গত বছর সেখান থেকে 25 জন পাচার হয়েছে ভারতের মুম্বাইতে। তো হ্যাঁ, এই যে পাচার হয়ে যাচ্ছে, পাচার হচ্ছে, মানব পাচার হচ্ছে আমাদের সবচেয়ে একটা বড় সমস্যা, মানবাধিকার একটা বড় লঙ্ঘন। এবং আমার দেশ থেকে প্রতি বছরই অসংখ্য মানুষ, বিশেষ করে মেয়েরা, মহিলা এবং মেয়েরা, এখন শিশুটা এই মুহূর্তে যেটা গার্লফ এস্টেট আগে যেত জকি হিসেবে, তো সেটা বন্ধ হয়েছে, কিন্তু মহিলা এবং মেয়েরা এরা প্রচুর আমার দেশ থেকে পাচার হয়। এবং সত্য কথা বলতে কি, পাচারকারীদের জন্য স্বর্গস্থল হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ, নেপাল, এই সমস্ত দেশের মানুষেরাই পাচার হয়। তার অনেকগুলো কারণও রয়েছে। একটা হচ্ছে যে আপনি যেটা একটু বলেছেন, এটা একটা কারণ আছেই, যে প্রলোভন দেখিয়ে প্রেমের ভান করে তাদেরকে নিয়ে তাদেরকে আটকে রাখা হচ্ছে এবং পাচার করে দেওয়া হচ্ছে অর্থের বিনিময়ে। দ্বিতীয়টি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক সময় দারিদ্র্যের কারণে, দারিদ্র্যের কষাঘাত সহ্য করতে না পেরে তখন মানুষ স্বেচ্ছায় অনেক সময় যে এমনি অন্ধকার পল্লীতে যে আশ্রয় নেয়। এই যে বিভিন্ন কারণগুলো হচ্ছে সামাজিক অস্থিরতার কারণে, নিরাপত্তাহীনতার কারণে, বা বিবাহ হয়ে গেছে, বিবাহের পরে সেখান থেকে বিতাড়িত হয়েছে একটি মেয়ে বা মহিলা, তখন তাকে সমাজে কোনো জায়গা নেই তার সেখানে থাকার জন্য, একদম নিরুপায় হয়ে তারা সেখানে যাচ্ছে। নিরুপায় হয়ে তারা সেখানে যাচ্ছে, এবং তারা যে যাচ্ছে এটা তো তাদের কোনো অপরাধ না, কিন্তু তাদেরকে যারা এই যাওয়ার জন্য এই পরিবেশটা সৃষ্টি করছে, তাদেরকে যেতে বাধ্য করা হচ্ছে বা জোর করে আটকে রাখা হচ্ছে, তারা চরম অপরাধী, মানবাধিকার চরম লঙ্ঘন। স্যার, মাননীয় মন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। মেহের আফরোজ চুমকি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত টিম আন্ডারকভার লাইভে। বর্তমান সরকার তো আসলে নারী বান্ধব সরকার, সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নারীরা দায়িত্ব পালন করছেন। এই বাস্তবতা আমরা দেখেছি সমাজের যে একদম প্রান্তিক জায়গায় যারা অবস্থান করছে, যারা পতিতলায় রয়েছে, তারা কিন্তু বলছেন যে আসলে অনেক নির্মম জীবন সেখানে, এবং তারা কিন্তু প্রত্যেকে এখানে প্রতারিত হয়ে এসেছেন, কেউ সেখান থেকে বেরোতে পারছেন না। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ সেখানে নেওয়া হবে কিনা সেটা আপনার কাছে আমরা জানতে চাই। হ্যাঁ, এটা সত্য কথা যে প্রতি বছরই বাংলাদেশ থেকে একটা সংখ্যক নারী, শিশু, এমনকি পুরুষ পর্যন্ত যারা বিভিন্নভাবে পাচার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। তবে আপনার এই যে নারী শিশু যারা পাচার হচ্ছে, তারা মূলত দারিদ্র সীমার নিচে যেই পরিবারগুলো কিংবা এক শ্রেণীর দালাল চক্র, যারা তাদের খুব কাছের মানুষ সেজে, অর্থাৎ খুব আপন মানুষ সেজে তারা তাদেরকে বিশ্বাসযোগ্যতা অর্জন করে তারা এই কাজগুলো ঘটাচ্ছে। তো আমাদের যে বিষয়টি হলো আমরা কি করে এটা প্রতিরোধ করব। প্রতিরোধের জন্য কিন্তু মূল আমাদের বাংলাদেশের সীমানায় এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতে সতর্কতা নেওয়া, পাশাপাশি একবার যখন বাইরে চলে যাচ্ছে কোনো নারী বা শিশু বা অন্য কেউ, তাদের বাড়ি তারা যদি সেই বিষয়গুলোকে যথাসময়ে পুলিশের কাছে জানাতে পারে যে আমার বাড়ির মেয়েটি পাওয়া যাচ্ছে না কদিন ধরে, বা আমার শিশুটিকে পাওয়া যাচ্ছে না, বা ছেলেটিকে পাওয়া যাচ্ছে না, এই বিষয়টি যদি দ্রুততার সাথে তারা জানাতে পারে অল্প সময়ের মধ্যে, তাহলে কিছু পদক্ষেপ গ্রহণ করা সম্ভবপর হয়। তা না হলে হয়তো পাচার হয়ে যায়, পাচার হওয়ার পরে যখন খবর পাওয়া যায় তখন ফিরিয়ে আনার প্রক্রিয়াটাও অনেক লম্বা, এবং এই দীর্ঘসূত্রিতার কারণে তারা যখন বাড়ি ফিরে আসে তখন পরিবারও তাদেরকে একসেপ্ট করে না, সমাজ একসেপ্ট করে না, এবং সেই অবস্থায় তাদের জীবনটা কঠিন হয়ে যায়। অনেক সময় তারা ব্রথেলে যেয়ে নিজেদের আশ্রয় নেয়, নতুন জীবনটা সেখানে তাদের তৈরি হয়।
তো আমাদের সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপের মধ্যে আমাদের মন্ত্রণালয়ে আমরা যখন একটি মেয়ে ফিরে আসে, যখন তার দুঃসহ জীবন হয়, তখন তাদেরকে বিভিন্ন কাজে লাগানোর জন্য আমরা কিছু প্রক্রিয়া হাতে নিয়েছি। এবং আমাদের জয়িতা ক্যাফে নামে একটি ক্যাফে আছে, সেই ক্যাফেতে তাদের প্রশিক্ষণ দিয়ে কাজের সুযোগ করে দিচ্ছি এবং যাতে দ্রুততার সাথে তারা খবর পাওয়ার পরপর যেন আমরা নিয়ে আসতে পারি, সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তার সাথে রিলেটেড যেই মন্ত্রণালয়গুলো আছে, এমবেসি আছে, তাদের সাথেও আমরা কিছুটা যোগাযোগ করি যাতে খুব তাড়াতাড়ি চলে আসে। কিন্তু তারপরেও আপনার দেখা যায় যে সমস্যাগুলো সেই যারা সহজ সরল মানুষ তাদের ক্ষেত্রেই এই সমস্যাগুলো হয়। এটা কিন্তু বারবার অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে, বারবার পেপার পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াকে আরও ভূমিকা রাখার দরকার আছে। সরকারের পক্ষ থেকেও জানানো হচ্ছে যে আপনারা সচেতন হন, দালালের খপ্পরে পড়বেন না, কেউ যদি আপনাদেরকে এইভাবে বিভিন্নভাবে প্রলোভন দেখায় সেই প্রলোভনে আপনারা যাবেন না। এই বিষয়গুলো কিন্তু সরকার বিভিন্নভাবে প্রচারণার মধ্যে দিচ্ছে। কিন্তু আমি মনে করি যে আমাদের বিভিন্ন উপজেলা পর্যায়ে আমাদের যে জনপ্রতিনিধিরা আছেন তারাও যদি এই বিষয়গুলোতে ভূমিকা রাখে, আমার মনে হয় আরো আমাদের সহজ হবে এই সমস্যাগুলোর সমাধান করার ক্ষেত্রে। মাননীয় মন্ত্রী, অনেক উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, কিন্তু যারা উদ্যোগটি বাস্তবায়ন করবেন বা যারা দেখভাল করবেন, আমরা দেখেছি যে সেখানে অনুসন্ধানে উঠে এসেছে আসলে স্থানীয় প্রশাসন কিন্তু সেখানে খুব একটা ভূমিকা পালন করছেন না। যদি তারা করতেন তাহলে কিন্তু অনেক জায়গা থেকে তারা কিন্তু মুক্তি পেতে পারতেন। আমরা দেখেছি সেখানে পুলিশ বাহিনীর সদস্যরা যারা সেখানে রয়েছেন তারা সেখান থেকে নিয়মিত মাসোহারা নিচ্ছেন এবং সেখানে একটি বিষয় খুবই লক্ষণীয়, মাত্র 9 বছর বয়সী অনেক কিশোরীকে সেখানে 18 থেকে 20 বছর বয়স দেখিয়ে এই ব্যবসায় নামিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সেই কার্ডটি করে দেওয়া হচ্ছে। এখানে সরকারের কি আসলে খুব বেশি নজরদারি সেখানে আরো দরকার ছিল না মাননীয় মন্ত্রী? জি, আপনি যে বিষয়টি বলেছেন, আসলে যেই পতিতালয়ে আমাদের ছোট ছোট শিশুদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, আসলে সেই আপনার আদিম যে একটা ব্যবসা বলা যায়, এই ব্যবসায় একটা পতিতালয়ে একটা নারী ঢুকলে সে পতিতা হয়ে যায়, কিন্তু একজন পুরুষকে যে পতিত হচ্ছে তাকে কেউ কখনোই বলে না, কেউ আইডেন্টিফাই করতেও পারে না। আর তারই একটা পার্ট কিন্তু আপনার বিভিন্ন প্রশাসনে বলেন, আমাদের রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় কিন্তু একটা অংশ আছে যারা আপনার সঠিক পথে চলছে না এবং বিভিন্নভাবে হয়তো এই বিষয়গুলোতে সহায়তা করছে। আমি মনে করি যে আপনারা যদি এই ব্যাপারে উদ্যোগী হন এবং আমাদের গভর্নমেন্ট যে আরও বেশি এই ব্যাপারে কেয়ারফুল হওয়াটা জরুরি এবং সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও সিরিয়াস হবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং কোনো পুলিশ প্রশাসনের পুলিশ বাহিনীর কেউ যদি এই ধরনের ঘটনার সাথে জড়িত, এটা যদি সত্যি যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই সেখানে ব্যবস্থা গ্রহণ করা দায়িত্ব এবং কর্তব্য এবং মনে করি। এবং আপনারা সেই খবরগুলো কেউ জানলে আমাদের দ্রুত জানাবেন, আমরাও নিশ্চয়ই সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করব।